হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে একটা অন্যরকম ভিডিও করব, কোনো ফিল্মের রিভিউ করব না, সেটা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে কথা বলবো এমন 10খানা সিনেমা নিয়ে যেটা যখন মুভি হলে এসেছিল তখন তো সুপার ফ্লপ হয়েছিল, কিন্তু আগামী দিনে আস্তে আস্তে যখন সেটা টিভিতে টেলিকাস্ট হতে শুরু করে বা ইউটিউবে লোক দেখতে শুরু করে তখন ওই মুভিগুলোকে কাল্ট মুভি নাম দেওয়া হয়। এবং আমার এটা মনে হয় যে কোনো মুভি হলে এলো, চললো না এবং পরে সেটা কাল্ট মুভি হয়ে গেল, তাতে কিন্তু ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না, তাতে বরং ক্ষতি হয়। কারণ পরবর্তীকালে যখন টিভিতে এসে বা ওটিটি প্ল্যাটফর্মে বা ইউটিউবে এসে মুভিগুলো হিট হয় তখন সেইগুলো হিট হওয়ার আর কোনো মানে থাকে না। বরং আমার মনে হয় যদি কোনো সিনেমা ভালো হয় সেটা হলেই হিট করানোর দরকার থাকে, তাহলে লোক আরো মুভি বানাতে পারবে এবং যেই ডাইরেক্টর ওই মুভিগুলো তৈরি করছে তারা আরো টাকা পাবে পরবর্তী সিনেমা তৈরি করার এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বাজেট আরো বাড়াতে পারবে। তো চলুন এক এক করে কথা বলি। প্রথমে 10 নম্বরে যে সিনেমাটা রেখেছি সেটা হচ্ছে অক্ষয় কুমারের একটা মুভি চাঁদনি চক টু চায়না। সনি ম্যাক্সে দিয়েই সিনেমাটা টিআরপি যা হাই ছিল একটা টাইমে সনি ম্যাক্স প্রচুর চালিয়েছে এই সিনেমাটাকে এবং সিনেমাটা আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে এখন লোকেদের জন্য। এখন লোকের এই মুভিটাকে কাল্ট একটা মুভি বলে, কিন্তু যখন বেরিয়েছিল নিখিল আদবানি ডাইরেক্ট করেছিল এবং 2010 খুব সম্ভবত এই মুভিটা 9 বা 10 এরকম টাইমে মুভিটা রিলিজ করে এবং মুভিটা তখন ডিজাস্টার হয়েছিল। কারণ মুভিটার মেকিং করতে লেগেছিল 70 কোটি টাকা, 70 কারোর। কারণ বাইরে গিয়ে শুট করা হয়েছিল, গ্রেট ওয়াল অফ চায়নায় শুট করা ফার্স্ট হিন্দি মুভি, তো সেখানে প্রচুর বাজেট খরচা হয়েছিল, 70-72 কোটি টাকা খরচা হয়েছিল মুভিটা করতে এবং মুভিটা ইনকাম করেছিল ওয়ার্ল্ড ওয়াইড 53 কোটি টাকা, মাত্র 53 কারোর। অক্ষয় কুমারের লাইফে প্রচুর ফ্লপ সিনেমা আছে, প্রচুর। তার মধ্যে আমার মনে হয় সব থেকে বড় ফ্লপ সিনেমা, যেটা এত বড় মার্জিনে ফ্লপ হয়েছিল, ভালো ডাইরেক্টর থাকার পরেও, ভালো স্টার কাস্ট থাকার পরেও, মিঠুন চক্রবর্তী ছিল, দীপিকা পাডুকোন ছিল, অক্ষয় কুমার ছিল, এত বড় স্টার কাস্ট থাকার পরেও মুভিটা ফ্লপ হয়েছিল। এবং এই মুভিটার যদি আরেকটা আমি আপনাকে ফ্যাক্ট বলি, এটা কিন্তু অক্ষয় কুমারের জোনের একটা মুভি। মার্শাল আর্ট ছিল, ক্যারাটে ছিল, চায়নাতে বেসড এবং অক্ষয় কুমার জোন। কারণ অক্ষয় কুমার আমরা জানি যে কত ফিটনেস, মুভিটায় যেভাবে কমেডি ওয়ার্ক করে সবকিছু মুভিটা ভালো ছিল। আজকে যখন আপনি দেখবেন একটা সিন আপনি মিস করতে পারবেন না, টোটালি এন্টারটেইন একটা সিনেমা। কিন্তু যখন হলে এসেছিল তখন এই মুভিটা কোনোভাবেই ওয়ার্ক করেনি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, অক্ষয় কুমারের আরো একটা মুভি এবং কাল্ট কমেডি মুভি, এখন এটাকে কাল্ট আখ্যা দেওয়া হয়েছে ঠিকই, বাট তখনকার দিনে মুভিটা একদমই চলেনি। সেটা হচ্ছে প্রিয়দর্শন স্যারের ডাইরেক্ট করা, অক্ষয় কুমার অভিনীত খট্টা মিঠা। 2010-এ মুভিটা বেরিয়েছিল, মুভিটার বাজেট ছিল 35 কারোর এবং মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছিল 38 কারোর। এবার অনেকে বলবে ভাই 35 কোটি এবং তারপর 38 কোটি, ঠিকই তো আছে, 3-4 কোটি টাকা এমনি প্রফিটে আছে মুভিটা, তবুও ফ্লপ কেন? কিন্তু আমার হিসাবে একটা মুভি, এত বড় মুভি যেখানে অক্ষয় কুমারের মতো বড় স্টার আছে, প্রিয়দর্শনের মতো বড় ডাইরেক্টর এবং যেখানে অক্ষয় কুমার আর প্রিয়দর্শনের জেলিং খুব ভালো হয়, সেখানে মাত্র 3-4 কোটি টাকা প্রফিটটাকে আমি প্রফিট বলে মনে করি না। সেখানে অনেকে এটাকে অ্যাভারেজ বা সেমি হিট বলে, বাট আমি এটাকে অ্যাজ মানে ফ্লপই কনসিডার করেছি। এবং যেখানে আপনি যদি দেখেন অক্ষয় কুমারের বেস্ট এখানে অ্যাক্টিং হয়েছিল, এখানে আপনি যদি অক্ষয় কুমারের অ্যাক্টিং দেখেন, এখানে কিন্তু ফার্স্ট হাফটা কমেডি ছিল এবং সেকেন্ড হাফটা পুরোটাই ইমোশন। তো এই যে দুটো লেয়ার এবং দুটো লেয়ারে অক্ষয় কুমারের আউটস্ট্যান্ডিং অভিনয়, আপনার কিন্তু মন কাড়বে। আপনি এখন ওই কমিক সিনগুলো দেখলে আপনি হাসতে হাসতে পেট ধরে বসে পড়বেন। বিশেষ করে ওই জনি লিভার যখন ওই ইয়েটাকে নিয়ে আসবে, রোড রোলারটাকে নিয়ে আসবে, ওটাকে নিয়ে যে কেওস হবে। এবং সিরিয়াসলি বলছি, প্রিয়দর্শনের মতো ডাইরেক্টর, অক্ষয় কুমারের মতো স্টার, এত ভালো একটা গল্প, ইমোশন প্লাস এর মধ্যে কমেডি, এত ভালো একটা সিনেমা, এই সিনেমাটা আরো বেটার একটা জায়গায় ডিজার্ভ করে। 3-4 কোটি টাকা প্রফিট এই সিনেমাটা অবশ্যই কোনোদিনই ডিজার্ভ করে না। এবং যখন এটা আজকে সিনেমা মানে আমাদের টিভিতে দেখতে পাই স্টার গোল্ডে বা ম্যাক্সে, সেখানে এই মুভিটা অসম্ভব ভালো টিআরপি দেয় এবং সেখানে মুভিটা লোকের কাছে খুব পপুলার। এবার মুভ করবো 8 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, ওটা আমার মতে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল হরার মুভি। সেটা হচ্ছে 13B, ডাইরেক্টেড বাই বিক্রম। কাস্টে আছে আরমাদামান, 2009-এর সিনেমা, মাত্র 12 কোটি টাকায় বানানো, কম বাজেটের সিনেমা। গল্পটা যদি বলি, গল্পটা হচ্ছে একটা টিভি থাকবে, টিভির মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আরমাদামানের লাইফে পরবর্তীকালে ঘটবে এবং টিভি দেখে দেখে সে আন্দাজ করবে যে এর পরে তার লাইফে কি হতে চলেছে। এরকম একটা ইন্টারেস্টিং প্লট, তারপরে লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস, সেখানে যেভাবে ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং, আউটস্ট্যান্ডিং সিনেমা। এই সিনেমাটা আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো, দেখুন। এই সিনেমাটা দেখলে মাথা আপনার খারাপ হয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল হরার থ্রিলার সিনেমা।
মাত্র 12 কোটি টাকায় বানানো সিনেমা। এটা বক্স অফিসে যখন এসেছিল তখন মাত্র 10 থেকে 11 কোটি টাকার মধ্যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করে, এবং যে বিজনেসটা এই মুভিটা কোনোভাবেই কোনো দিন ডিজার্ভ করে না। যখন আজকে টিভিতে বা আমরা ফোনে 13B দেখি, অনেকে দেখবেন বলে যে এটা বেস্ট মুভি, বাট লোক তখন গিয়ে দেখতে যায়নি, এবং আমার মনে হয় হেড অফ টাইম মুভি, টাইমের থেকে অনেক এগিয়ে। তখন এ ধরনের মুভি চলতো না, লোক এ ধরনের মুভি তখন হলে গিয়ে দেখতে ভালোবাসতো না, যেখানে স্পুন ফিট করানো হয়, যেখানে আপনাকে মাথা খাটিয়ে মুভিটা দেখতে হবে। তখন লোক চাইতো এন্টারটেনমেন্ট, এবং এই মুভিতে হয়তো এন্টারটেনমেন্টটাই সব থেকে বেশি ল্যাক ছিল, যে ওরকম মশলাপাতি ছিল না, যার জন্য লোকের পছন্দ হয়নি। বাট আমি বলবো এটা প্রত্যেকের জন্য, যারা হরার, মিস্ট্রি, থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে যায়, তাদের জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। নেক্সট যে মুভিটা মুভ করবো মানে 7 নম্বর, সেটা হচ্ছে আমাদের খুব কাছের একটা সিনেমা, যারা আমরা 90s কিড, আস্তে আস্তে বড় হচ্ছি, বুঝতে শিখছি ভালো সিনেমা কাকে বলে, খারাপ সিনেমা কাকে বলে। ইমরান হাশমির মুভি, এবং ইমরান হাশমি তখন এমন একটা স্টার যার সিনেমা আমরা মা বাবার সঙ্গে বসে বাড়িতে দেখতে পারতাম না। মা বাবারা কোনোদিন ইমরান হাশমিকে পছন্দ করতো না। যখন আমরা বড় হচ্ছি বুঝতে পারছি যে ইমরান হাশমি বাজে সিন করে ঠিকই, কিন্তু লোকটা অ্যাক্টিং খারাপ করে না। কথা বলছি 2007-এর একটা সিনেমা আওয়ারাপন, যেটা ডাইরেক্ট করেছে মোহিত সুরি, কাস্টে আছে ইমরান হাশমিনের লিড রোল। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি, আউটস্ট্যান্ডিং ডাইরেকশন, এবং তার সঙ্গে গান, তো ফির আও, তেরা মেরা রিশতা, কি অসাধারণ গান, যেগুলো আজকেও আমরা বসে শুনি। এবং ইমরান হাশমির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে ওই সিনেমাতে। ইমরান হাশমির এত ভালো পারফরমেন্স আমি খুব কম সিনেমাতে দেখেছি। এবং ইমরান হাশমি কিছুদিন আগে ইন্টারভিউতে বলছিল যে আজকে লোক বলে যে কবে আওয়ারাপন 2 আসছে, কিন্তু যখন আওয়ারাপন এসেছিল তখন লোক ট্রাস্ট দেখায়নি সিনেমাটার প্রতি। সিনেমাটা একদম বাজেভাবে ফ্লপ করে। 19 কোটি টাকায় বানানো সিনেমা মাত্র 12 কোটি টাকা ইনকাম করেছিল বক্স অফিস থেকে, এবং ইমরান হাশমির লাইফে এটা ডিজাস্টার হয়ে প্রুফ হয়েছিল, ডিজাস্টার হয়েছিল মুভিটা। এবং সব থেকে বাজে মানে ইনকাম ওয়াইজ সব থেকে বাজে সিনেমা ইমরান হাশমির বোধহয় এটাই, এবং অ্যাক্টিং ওয়াইজ ইমরান হাশমির সব থেকে ভালো সিনেমাও বোধহয় এইটাই। নেক্সট বা 6 নম্বর যে মুভিটা নিয়ে কথা বলবো, আমার খুব পছন্দের এবং কাছের একটা সিনেমা। কারণ আজকে জওয়ান যখন আমরা দেখি, আমরা ভাবি কি এই মুভিটা পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে, সোশ্যাল জিনিসগুলো নিয়ে কত স্ট্রংলি একটা স্ট্যান্ড নেয়, কত কিছু বলতে চায় আমাদেরকে। বাট অনেক বছর আগে এই মুভিটা অলরেডি এই জিনিসগুলো নিয়ে অডিয়েন্সকে বলে দিয়েছে, তখন অডিয়েন্স হলে গিয়ে এই জিনিসগুলো শোনেনি। এই মুভিটার নাম হচ্ছে নায়ক। কাস্টে আছে অনিল কাপুর, পরেশ রাওয়াল, অমরিশ পুরী স্যার, এবং আরো অনেকে। ডাইরেক্টেড বাই এস শঙ্কর। আজকে যখন আমরা মুভিটা দেখি সনি ম্যাক্সে, ভাই কাল্ট ক্লাসিক মুভি, কি দেখাচ্ছে ভাই, পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে কত স্ট্রং স্ট্যান্ড নিচ্ছে, সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কত কথা বলছে। এখানে পলিটিক্যাল নেতা মন্ত্রীরা কিভাবে আমাদের দেশকে বিক্রি করে দেয়, কিভাবে টাকা আত্মসাৎ করে, সেই জিনিসগুলো নিয়ে কত ভালোভাবে কথা বলে এই সিনেমাটা। আজকে যখন টিভিতে দেখি ভাবি কতই না কামিয়েছিল এই সিনেমাটা, বাট কথাটা একদমই সত্যি নয়। 21 কোটি টাকা, মাত্র 21 কোটি টাকা বাজেটের এই সিনেমাটা বক্স অফিস থেকে মাত্র 18.5 কোটি টাকা কামাতে পেরেছিল, এবং যেটা তখনকার দিনে ডিজাস্টার তো বলবো না, বাট ফ্লপ হিসাবে এসেছিল। আজকে এই মুভিটা কাল্ট মুভি। আজকে যখন সিনগুলো চলে, মানে অনিল কাপুর, অমরিশ পুরীর ইন্টারভিউ সিন হোক, অথবা পরেশ রাওয়াল যখন অনিল কাপুরকে বোঝাচ্ছে যে তুমি যদি পলিটিক্স জিনিসটাকে এতটাই খারাপ ভাবো, তাহলে তোমার এই বিষয়ে মন্তব্য করারও কোনো অধিকার নেই, সেই সিনগুলো যখন চলে তখন আমাদের গুজবাম দেয়। আমরা তখন মনে করি যে ভাই এই সিনগুলো কিভাবে একটা লোক লিখতে পারে, কিভাবে ডাইরেক্ট করতে পারে। বাট এই মুভিটা তখনকার দিনে ইস্যুগুলো নিয়ে কোয়েশ্চেন তুলেছিল, বাট এই মুভিটা তখন বক্স অফিসে ফ্লপ হয়েছিল। আপনারা অনেকেই দেখে ফেলেছেন, এবার আমি জানি এটা অনেকেরই খুব পছন্দের একটা সিনেমা। নেক্সট বা 5 নম্বর মুভ করব। এই লিস্টে কিং খান কি করে বাদ যায়, সবার কথাই বলছি, কিং খানেরও থাকা উচিত এই লিস্টে। মুভির নাম স্বদেশ, ডাইরেক্টেড বাই আশুতোষ গোয়ারেকর। এই মুভিটা শাহরুখ খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এখন, বাট তখনকার দিনে শাহরুখ খানের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভি ইনকামের হিসাবে। এবং এই মুভিটা কোনোভাবেই ডিজার্ভ করে না এরকম একটা কালেকশনের। 25 কোটি টাকা বাজেট মুভিটার, কম বাজেট, গ্রামে শুট করা পুরোটাই। স্বদেশের গল্প আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে আর বলছি না। বক্স অফিস থেকে ইন্ডিয়া থেকে এটা ইনকাম করেছিল মাত্র 16 কোটি টাকা। হাউ স্বদেশের মতো একটা মুভি, যেটা এত ভালো একটা মেসেজ দেয় যে বাইরে আমাদের ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে, বা আমাদের ইন্ডিয়ার ট্যালেন্ট বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা কি করছে, বাইরে যারা দেশ আছে তারা আমাদের ইন্ডিয়ান লোকদের সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের নিজেদের দেশকে গড়ে তোলার বিষয়। বাট আমাদের দেশে কত খামতি আছে, আমরা যদি আমাদের ট্যালেন্টেড ছেলেপেলেদের ইন্ডিয়াতে ধরে রাখতে পারি, তারা হয়তো বাইরে কোনোদিন যেতই না, ইন্ডিয়াতেই তারা ডেভেলপমেন্ট করার চেষ্টা করতো। এত স্ট্রং একটা মেসেজ দেয়, এবং তার সঙ্গে যেরকম গান আর এসআরকের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এসআরকের বেস্ট সিনেমার মধ্যে হয়তো স্বদেশ পড়বেই, যারাই আজকে এসআরকের বেস্ট মুভির লিস্ট বানায় তার মধ্যে টপ 3-তে স্বদেশ আসবেই। কিন্তু তখনকার দিনে আনফরচুনেটলি চলেনি, মুভিটা লস করেছিল, এবং এসআরকের ক্যারিয়ারের বিগেস্ট ফ্লপ বলতে পারি আমরা স্বদেশকে। বাস
আজকের দিনে কাল্ট একটা মুভি এবং এসআরকের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি আজকের দিনে। 4 নম্বরে যে সিনেমাটা নিয়ে মুভ করবো, নামটা শুনলে হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে ভাই এই মুভিটা ফ্লপ হয়েছিল, এই মুভিটা ডিজার্ভ করে না ফ্লপ হওয়ার। মুভিটার নাম অগ্নিপথ। হ্যাঁ, ঋত্বিক রোশনেরটা নয়, ওটা ব্লকবাস্টার হয়েছিল। অমিতাভ বচ্চনের অগ্নিপথ 1990-তে রিলিজ, ডাইরেক্টেড বাই মুকুল আনন্দ। কাস্টে ছিল অমিতাভ বচ্চন, ড্যানি স্যার, মিঠুন দা এবং আরো অনেকে। এবার এই সিনেমাটা যখন আপনি দেখেন, আজকে যখন অমিতাভ বচ্চনের অ্যাক্টিং দেখেন, আপনি কটা সিনেমাতে অমিতাভ বচ্চনকে ওরকম এক্সপেরিমেন্টাল রোল করতে দেখেছেন? যখন এইভাবে বসে বিজয় দিনানাথ চৌহান, ওই জায়গায় গুজবাম দেয় একটা লোক কি করে তার ভয়েস মডুলেশন এরকম লেভেলে নিয়ে যেতে পারে। মিঠুন চক্রবর্তী নারিয়েলওয়ালার কাল্ট রোল, আজকে যখন লোক দেখে প্রত্যেকটা সিন লোক ইমিটেট করে, প্রত্যেকটা সিন লোকের কাছে প্রিয়। বাট তখনকার দিনে মুভিটা ডিজাস্টার হয়েছিল এবং এই মুভিটা সিরিয়াসলি বলছি ডিজাস্টার হওয়ার মতো মুভি নয়। আহেড অফ টাইম মুভি, আমেরিকান একটা স্টাইলে বানানো, যেটা অনেক লোকই তখন মানে রিলেট করতে পারেনি ইন্ডিয়ান লোক মুভিটার সাথে, এবং সেই জন্যই পরে যখন অগ্নিপথ বানানো হয় সেটাকে অনেকটা ইন্ডিয়ানাইজ করে বানানো হয়। কারণ মেকার্সরা জানতো যে আগের যে অগ্নিপথটা ওটা আমেরিকান স্টাইলে করার জন্যই মুভিটা ফ্লপ হয়েছিল, সেই ভুলটা তারা রিপিট করেনি। বাট অগ্নিপথ ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার। অমিতাভ বচ্চনের মানে অ্যাক্টিং ওয়াইজ এবং এক্সপেরিমেন্ট ওয়াইজও আমার এই মুভিটা খুব পছন্দ। এই মুভিটার বাজেট ছিল 28.5 কোটি টাকা, এবং এই বাজেট না নিয়ে না আমার একটুখানি মানে কনফিউশন আছে, কারণ তখনকার দিনে 28.5 কোটি টাকা কি করে একটা মুভির বাজেট হয়। আমার হিসাবে অন্য সোর্স থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে 14 থেকে 15 কোটি টাকা। তো এইখানে আমার একটুখানি মানে কনফিউশন আছে, এটা আপনারা একটুখানি ক্লিয়ার করে নেবেন যদি পারেন। 28.5 কোটি টাকা আমার হিসাবে মুভিটার বাজেট ছিল না। যাই হোক, এই মুভিটা ইনকাম করেছিল 11 কোটি টাকা, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা মানে হয় না ফ্যান হিসাবে। যখন আজকে মুভিটা দেখি ভাবতে পারি যে এত ভালো একটা মুভি, যেটা এত বড় গ্র্যান্ডারের একটা মুভি, আলাদা গল্প একটা বলছে, আলাদাভাবে মুভিটা স্টোরি টেলিং করা হয়েছে, স্টারদেরকে আলাদাভাবে ইউজ করা হয়েছে, এই মুভিটা এরকম ডিজাস্টার কি করে হতে পারে। এবার টপ 3 পালা, যে 3টে সিনেমা সব থেকে বড় ফ্লপ আমাদের বলিউডে এখনো অব্দি, এবং যেগুলো দেখতে বসে আপনার মনে হয় ভাই এগুলোই বোধহয় সব থেকে হাইস্ট গ্রসিং মুভি, কারণ দেখে ওগুলো বোঝাই যায় না যে এই মুভিগুলো ফ্লপও করতে পারে। 3 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে 83, কবির খানের। রণবীর সিং ছিল, অনেক স্টাররা ছিল। ওয়ার্ল্ড কাপ আমরা যে জিতেছিলাম, কপিল দেব আমাদেরকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিল, ইন্ডিয়ার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সেটা নিয়ে গল্প। এবং সেই মুভিটা এত বাজেভাবে ফ্লপ হয়েছিল যেটা কেউ আশা করেনি। 250 কোটি টাকা সিনেমা, 200 কোটি টাকা এবং তারও মানে 195 কোটি টাকা যদি অ্যাপ্রক্স বলতে যাই, 195 কোটি টাকা কামিয়েছিল বক্স অফিস থেকে। এবং যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস, মুভিটা খুব ভালো সিনেমা, অন্য যে বায়োপিক আমরা দেখি তার থেকে অনেক ভালো সিনেমা এটা তৈরি হয়েছিল। কবির খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি, রণবীর সিং এর অ্যাক্টিং করা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। বাট সেখানে মুভিটা কোনোভাবেই হলে স্ট্যান্ড করতে পারে। যখন মুভিটা এসেছিল টিকিটের দাম বেশি থাকার জন্য তবুও এই 195 কোটি টাকা করতে পেরেছে। যদি টিকিটের প্রাইস কম থাকতো এই কালেকশনটা আরো কম হতো, কারণ লোক 83 দেখতে যায়নি। আমার খুব পছন্দের একটা সিনেমা, আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটা কেমন লাগে। 2 নম্বরে যে সিনেমাটা মুভ করবে, সিনেমাটা না বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্টরকে আমাদের থেকে নিয়ে চলে গেছে। 1959 এর মুভি কাগজ কে ফুল, ডাইরেক্টেড বাই গুরুদত্ত। কাস্টেও আছে গুরুদত্ত, ওয়াদিয়া রহমান। এই মুভিটা গুরুদত্তের ডাইরেক্ট করা লাস্ট মুভি, কারণ এই মুভিটার তখন বানাতে বাজেট লেগেছিল প্রায় 70 থেকে 75 লাখ টাকা, এবং 1959-এ 75 লাখ টাকার মানে আপনি বুঝতে পারছেন, আজকের দিনের কথা নয়, তখনকার দিনের কথা। এবং সেই সময়ে 75 লাখ টাকা হিউজ বাজেট, এবং ওই বাজেটে আউটস্ট্যান্ডিং ভাবে একটা মুভি আপনি ডাইরেক্ট করছেন, আপনার ড্রিম প্রজেক্ট। এবং সেই মুভিটা যখন বক্স অফিস থেকে মাত্র 40 লাখ টাকা ইনকাম করে, তারপরেই গুরুদাস সাহেব ভাবে যে আমি আর ফিল্ম মেকিং করবো না, কারণ এর মানে এই সিনেমাও যদি লোক না দেখতে যায়, এর থেকে ভালো সিনেমা আমি আর কি অডিয়েন্সকে দিতে পারবো। এবং তারপরে গুরুদাস সাহেব আর কোনো মুভি ডাইরেক্ট করেনি, অ্যাক্টিং করেছিল বাট ডাইরেকশনে আর কোনোদিন তিনি বসেনি, কারণ তিনি এতটাই মানে তখন মানে ডিস্টার্ব ফিল করছিল, এতটাই ভেঙে গেছিল ভেতর থেকে যে এই মুভিটা না চলার ফলে তার প্রচুর লস হয়ে গেছিল। সেই জন্য তিনি ভেবেছিলেন যে আমি আর মুভি ডাইরেক্ট করবো না, এবং তিনি সেটাই করে। আজকের দিনে দাঁড়িয়ে কাগজ কে ফুল বাইরের যে কোনো ফিল্ম ইনস্টিটিউশনে সিলেবাসে থাকে, পড়ানো হয়, লোকদের শেখানো হয় যে ফিল্ম মেকিং কি করে করতে হয়। বাট তখনকার দিনে মুভিটা টাইমের থেকে এতই এগিয়ে তৈরি করা একটা মুভি ছিল, যেটা লোক তখনকার দিনে রিলেট করতে পারেনি, বুঝতে পারেনি। এবং আজকে এসে যখন লোক অনেক সিনেমা দেখে ফেলেছে, তখন কাগজ কে ফুলের সঙ্গে রিলেট করতে পারে। বাট তখনকার দিনে অডিয়েন্স একদমই সেটার সঙ্গে রিলেট করতে পারেনি, আর মুভিটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। আজকে যখন আপনি মুভিটা দেখবেন, আপনার নস্টালজিয়া ফিল হবে, আপনার মনে হবে যে মুভিটার থেকে কত কিছু শেখা যায়, এর থেকে সাজেশন নিয়ে পরবর্তীকালে কত সিনেমা তৈরি হয়েছে। বাট এই সিনেমাগুলোকে হিট করলে হয়তো গুরুদাস সাহেবের থেকে আরো ভালো ভালো কিছু সিনেমা আমরা পেতে পারতাম। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা ডাইরেক্টরকে হারালাম
এরকম একটা সিনেমা তার শেষ সিনেমা হলো। 1 নম্বরে যে মুভিটা রেখেছি, আমার মনে হয় এই লিস্টে সব থেকে ভাগ্য যদি কারোর খারাপ থাকে তাহলে সেটা এই মুভিটার। 1970 মুভি, ডাইরেক্টেড বাই রাজ কাপুর, কাস্টেও ছিল রাজ কাপুর, তার সাথে ছিল ঋষি কাপুর অ্যাজ চাইল্ড আর্টিস্ট, ধর্মেন্দ্র স্যার ছিল, এবং এই মুভিটার নাম মেরা নাম জোকার। সবাই নিশ্চয়ই দেখেছেন। আজকে যখন মেরা নাম জোকার চলে আমরা পুরো পরিবার মিলে হা করে বসে দেখি এবং বলি যে সিনেম্যাটিক মাস্টারপিস, এটা কিভাবে বানালো রাজ কাপুর সাহেব। কিন্তু তখনকার দিনে এই মুভিটা 6 বছর ধরে তৈরি হয়েছিল। রাজ কাপুর সাহেবের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল মুভিটাকে তৈরি করতে গিয়ে, কারণ 1970-তে মুভিটার বাজেট 1 কোটি প্লাস হয়ে গেছিল এবং তখন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাই চর্চা চলছিল, ভাই 6 বছর ধরে বানাচ্ছে রাজ কাপুর সাহেব, বানাচ্ছে, জানি না কি বোম ফেলবে। যখন মুভিটা আসে এখানে তখন মুভিটা কিন্তু চলে না। কেন চলে না? কারণ মুভিটার রানিং লেন্থ প্রচুর। এটাই এরকম একটা সিনেমা যেটা 2টো ইন্টারভেল ছিল। তার আগেও রাজ কাপুর সাহেবের একটা সিনেমা ছিল যেখানে 2খানা ইন্টারভেল রাখা হয়েছিল। এখানেও 2টো ইন্টারভেল ছিল, প্রায় 4 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটার, এবং লোক ওই লেন্থ দেখে মুভিটা দেখতে যাওয়ার ইন্টারেস্ট ফিল করেনি। আজকে যখন আমরা তার গান শুনি, আজকে যখন আমরা পারফরমেন্সেস দেখি রাজ কাপুর সাহেবের, ভাবি যে ভাই লোকটা ভগবান, লোকটা কি অ্যাক্টিং করছে। তখনকার দিনে মুভিটা তৈরি হয়েছিল 1 কোটি প্লাসে, যেটা বললাম, বাট এটা কামিয়েছিল মাত্র 80 লাখ টাকা এখান থেকে, ইন্ডিয়া থেকে। এবং তারপরে রাজ কাপুর সাহেব পয়সার অভাব হয়ে যায় অবভিয়াসলি, এবং তিনি ভাবে, মানে তিনি খুব ডিপ্রেশনে চলে যায়, তিনি ড্রিঙ্কস করা শুরু করে এবং তারপরে ভাবে যে আমি এর রাইটসটা রাশিয়ায় একটা প্রোডাকশন হাউস আছে ওকে বিক্রি করে দেবো। 15 লাখ টাকায় বিক্রি করে রাইটসটাকে, মানে 1 কোটি প্লাস একটা বাজেট মুভি, সেটা মাত্র 90-95 লাখ টাকা কামাচ্ছে ইন্ডিয়া থেকে। রাশিয়াতে যখন রাইটসটা বিক্রি করে দেয়, রাশিয়াতে মুভিটা কত ইনকাম করেছিল জানেন? 15 কোটি টাকা। তখন মানে মাথাটা চাপড়ে এরকম করে, মানে কি হচ্ছে এটা আমার সাথে। এবং অবভিয়াসলি রাইটস যেহেতু বিক্রি করে দিয়েছিল, পুরো টাকাটা রাশিয়ার, ইন্ডিয়াতে তো কোনো টাকা ঢোকেনি। তো আলটিমেটলি ওই মুভিটা ওই 1 কোটি টাকার মুভি, ওই ধরে নিন সবকিছু মেরে কেটে 90-95 লাখ টাকার মধ্যে ইনকাম করেছিল। এবং রাজ কাপুর সাহেবকে সবকিছু দিয়ে দিতে হয়েছিল আরকে স্টুডিও, যেটা সব থেকে বড় স্টুডিও তখন বলিউডের, সেটা প্রায় ভেঙে পড়ার, মানে একদম সেটা বিক্রি হওয়ার জোগাড়, ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল। তারপরেও তিনি হার মানেনি। 1973 খুব সম্ভবত ববি মুভি আনে এবং ববি মুভিতে আবার রাজ কাপুর সাহেব কামব্যাক করে। একটা মানে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, ব্লকবাস্টার একটা সিনেমা, ঋষি কাপুরের মতো স্টার দিয়েছে, ডিম্পল কাবাডিয়ার মতো স্টার আমাদেরকে দিয়েছে, এবং তিনি সেটা দিয়ে কামব্যাক করে। বাট মেরা নাম জোকার এমন একটা সিনেমা যেটা কাল্ট ক্লাসিক হওয়ার কথা ছিল, যেটা তখনকার দিনে সব থেকে হাইস্ট গ্রসিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তখনকার দিনের একটা ফ্লপ মুভি। ডিজাস্টার তো বলবো না, বাট ফ্লপ মুভি। এবং যেই মুভিটা আজকের দিনে লোক যেটাকে দেখে শেখে, যেটা ইনস্টিটিউশনে, ফিল্ম মেকিং ইনস্টিটিউশনে পড়ানো হয় যে ফিল্ম কি করে তৈরি করতে হয়, অ্যাক্টিং কি করে করতে হয়, আপনারা দেখুন। বাট সেই সিনেমাটা কোনোভাবেই চলেনি। এই ছিল আমার 10টা মুভির লিস্ট। কারা কারা এই লিস্টের সাথে একমত জানান। যারা যারা এই লিস্টের সঙ্গে একমত নয়, আপনাদের হিসাবে এই লিস্টটা কি হওয়া উচিত ছিল সেটাও আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।